নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের পরিবেশের দশম স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আজকের ক্লাসটি শুরু করার আগে বলতে চাই, আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যারা এই প্রথম আমার চ্যানেলটিকে ভিজিট করছো, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। প্রথম প্রশ্নটি আছে, শূন্য স্থান পূরণ করো। যে কোনো পাঁচটি আমি ছটাই করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের উচ্চতা ড্যাশ। তাহলে আমাদের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কি আমরা জানি? সান্দাকফু। তাহলে সান্দাকফুর উচ্চতা কত? 3630 মিটার। 3630 মিটার। তাহলে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি? সান্দাকফু। সান্দাকফুর উচ্চতা কত? 3630 মিটার। তারপরে প্রশ্নটি বলেছে, শকুন সংরক্ষণ কেন্দ্র অবস্থিত ড্যাশ। শকুন সংরক্ষণ কেন্দ্র অবস্থিত কোথায়? বক্সায়। এখানে লিখে দেবো ব কয়ের অন্তঃস্বয় আকা অন্তস্থ, বক্সায়। সুন্দরী গাছ ড্যাশ জাতীয় গাছ। সুন্দরী গাছ ম্যানগ্রোভ জাতীয় গাছ। সুন্দরী গাছ ম্যানগ্রোভ জাতীয় গাছ। কেলেঘাই ও কংসাবতীর মিলিত নাম ড্যাশ। কেলেঘাই ও কংসাবতীর মিলিত নাম হলদি। হলদি। লেজে ভর দিয়ে লাফাতে পারে ড্যাশ মাছ। চ্যাং মাছ লেজে ভর দিয়ে লাফাতে পারে। বঙ্গভঙ্গ আন্দোলন হয় ড্যাশ সালে। কত সালে? 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন হয়। 1905 সালে। দুইয়ের প্রশ্নটি বলেছে, সঠিক উত্তরটি খুঁজে পূর্ণ বাক্যে লেখো। দুগ্ধ সংরক্ষণ কেন্দ্র অবস্থিত চিত্তরঞ্জনে, ডানকুনিতে না আরামবাগে? যেটা সঠিক হবে তার নিচে দাগ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে খুঁজে পূর্ণ বাক্যে লিখতে বলেছে, এখানে আমি দাগ দিয়ে লিখে দিচ্ছি কোথায় দুগ্ধ সংরক্ষণ কেন্দ্র অবস্থিত। ডানকুনিতে। সাদা অর্কিড আছে শিলিগুড়ি, দার্জিলিং না কার্শিয়াঙে? কার্শিয়াঙে সাদা অর্কিড আছে। আনারস ও কলা বিখ্যাত তরাই মালভূমি না রাঢ় অঞ্চলে? তরাই অঞ্চলে আনারস ও কলা বিখ্যাত। মুন্ডেশ্বরী নদী বেরিয়েছে রূপনারায়ণ, দামোদর না শিলাবতী নদী থেকে? দামোদর নদী থেকে মুন্ডেশ্বরী নদী বেরিয়েছে। হাটে বাজারে কেনা বেচা যাবে না ন্যাদোষ, রুই না তেলাপিয়া? ন্যাদোষ। এরপর তিনেরটা বলেছে, বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। বাম দিকে লেখা আছে বিদ্যাধরী নদীর তীরে, আত্রেয় নদীর তীরে, দ্বারকেশ্বর নদীর তীরে, তোর্ষা নদীর তীরে আর মহানন্দা নদীর তীরে। ডান দিকে লেখা আছে ইংলিশ বাজার, আরামবাগ, চন্দ্রকেতু রাজার দুর্গ, বালুরঘাট আর কোচবিহার। বিদ্যাধরী নদীর তীরে কি অবস্থিত? চন্দ্রকেতু রাজার দুর্গ। দেখো পাশে 1-2 এর দাগগুলো আমি দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। আত্রি নদীর তীরে, আত্রি হচ্ছে বালুরঘাট। দ্বারকেশ্বর নদীর তীরে আরামবাগ। তোর্ষা নদীর তীরে কোচবিহার আর মহানন্দা নদীর তীরে ইংলিশ বাজার। তারপরে 4-এর প্রশ্নটি বলেছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর লেখো। যে কোনো 4টে, 5টি লিখে দেখিয়েছি, দেখে নাও। আমাদের দেশের 4 জন মহান বিজ্ঞানীর নাম লেখো। তোমরা যখন লিখবে এইভাবে লিখবে, আমাদের দেশের 4 জন মহান বিজ্ঞানী হলেন, এভাবে লিখবে। আমি শুধু উত্তরটা লিখে দিচ্ছি। জগদীশ চন্দ্র বসু, জগদীশ চন্দ্র বসু, আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, প্রফুল্ল চন্দ্র রায়, জগদীশ চন্দ্র বসু, আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, মেঘনাথ সাহা, মেঘনাথ সাহা, আর লিখবো সত্যেন্দ্রনাথ বসু।
সত্যেন্দ্রনাথ বসু। দেখো কি কি নাম লিখলাম, জগদীশ চন্দ্র বসু, আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, মেঘনাথ সাহা আর সত্যেন্দ্রনাথ বসু। তারপরে বলেছে দেখো আমাদের দেশের 4 জন বিপ্লবীর নাম লেখো। তোমরা যখন লিখবে এইভাবে লিখবে, আমাদের দেশের 4 জন বিপ্লবীর নাম হলো, এইভাবে লিখবে। আমি শুধু উত্তরটা লিখে দিচ্ছি। আমাদের দেশের 4 জন বিপ্লবীর নাম কি কি লিখবো? ক্ষুদিরাম বসু, ক্ষুদিরাম বসু। দেখো এই প্রশ্নের উত্তরটা আমি এইভাবে দেখিয়ে দিচ্ছি, তোমরা বুঝতে পারবে। এটা 4-এর 1-এর প্রশ্নের উত্তরটা, এবার 4-এর 2-এর প্রশ্নের উত্তরটা লিখছি। ক্ষুদিরাম বসু, মাস্টারদা সূর্য সেন, মাস্টারদা সূর্য সেন 4 জন বলেছেন। ক্ষুদিরাম বসু, মাস্টারদা সূর্য সেন, ভগৎ সিং, আর কি লিখবো? প্রফুল্ল চাকি, প্রফুল্ল চাকি। তোমরা আমার কথাগুলো ভালোভাবে শুনবে, আমি বলে দিচ্ছি, দেখে নাও। দেখো ক্ষুদিরাম বসু, মাস্টারদা সূর্য সেন, প্রফুল্ল চাকি আর ভগৎ সিং। তোমরা ভালোভাবে আমার কথাগুলো শুনবে, তাহলেই বুঝতে পারবে। তারপরে 4-এর 3-এর প্রশ্নটি বলেছে পশ্চিমবঙ্গকে কয়টি ভূ প্রাকৃতিক অঞ্চলে ভাগ করা হয়, কি কি নাম লেখো। দেখো লিখেছি পশ্চিমবঙ্গকে 3টি ভূ প্রাকৃতিক অঞ্চলে ভাগ করা হয়। কি কি? পার্বত্য অঞ্চল, মালভূমি অঞ্চল আর সমভূমি অঞ্চল। তারপরে 4-এর প্রশ্নটি বলেছে তীরধনুক নিয়ে ইংরেজদের বিরুদ্ধে ও তাদের সঙ্গী জমিদারদের বিরুদ্ধে লড়াই করেন এমন 4 জনের নাম লেখো। তীরধনুক নিয়ে ইংরেজদের বিরুদ্ধে ও তাদের সঙ্গী জমিদারদের বিরুদ্ধে লড়াই করেন এমন 4 জনের নাম হলো, বা 4 জন হলো বিরসা মুন্ডা, সিধু ও কানহু আর তিতুমি। তারপরে 4-এর 5-এর প্রশ্নটি বলেছে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেন এমন 4 জন মহিলার নাম লেখো। আমি এখানে দেখিয়ে দেখাচ্ছি মাতঙ্গিনী হাজরা, মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা, প্রীতিলতা ওয়াদ্দেদার, সরোজিনী নাইডু, সরোজিনী নাইডু এবং রানী লক্ষ্মীবাই, রানী লক্ষ্মীবাই। তোমরা যখন লিখবে এইভাবে লিখবে যে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেন এমন 4 জন মহিলা হলেন মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়েদ্দেদার, সরোজিনী নাইডু এবং রানী লক্ষ্মীবাই। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। তারপরে 5-এর প্রশ্নটি বলেছে ছক পূরণ করো যে কোনো 4টি। আমি 5টি লিখে দেখাচ্ছি। দেখো শহরের বৈশিষ্ট্য আর সদর শহর ও জেলার নাম। মদনমোহন মন্দির কোন শহর? কোচবিহার, কোচবিহার। জেলার নাম, আর জেলার নাম কি হবে? কোচবিহার জেলা। কুলির পাখিরালয় রায়গঞ্জ। জেলার নাম কি হবে? উত্তর দিনাজপুর জেলা, উত্তর দিনাজপুর জেলা। চিংড়িখালি দুর্গের ধ্বংসাবশেষ কি হবে? ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার। কোন জেলা হবে? দক্ষিণ 24 পরগনা জেলা। আবহাওয়া অফিস আলিপুর কোন জেলা হবে? দক্ষিণ 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলা। আমি বারবার বলে দিচ্ছি, আমার কথাগুলো ভালোভাবে শুনবে। শান্তিনিকেতন কি হবে? বোলপুর কোন জেলা হবে? বীরভূম জেলা। ছয়েরটা বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো।
টিকা লেখো গঙ্গা নদী আর সবুজ বিপ্লব। দেখো লিখেছি, ভারতবর্ষের দীর্ঘতম এবং প্রধান নদী গঙ্গা। গঙ্গা উত্তরাখণ্ডে হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপন্ন হয়ে উত্তরপ্রদেশ বিহারের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার পর মুর্শিদাবাদের কাছ থেকে একটি শাখা পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে এবং অপর একটি শাখা ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। উপনদী, গঙ্গার কয়েকটি উপনদী হলো দামোদর, অজয়, যমুনা প্রভৃতি। শাখা নদী, গঙ্গার কয়েকটি শাখা নদী হলো ইছামতি, জলঙ্গা, মাথাভাঙ্গাই প্রভৃতি। সবুজ বিপ্লব, 1960-এর দশকে ভারতীয় কৃষিতে যে ব্যাপক উৎপাদন বৃদ্ধি ও আমূল পরিবর্তন ঘটে তাকে সবুজ বিপ্লব বলে। কারণ উচ্চ ফলনশীল বীজের ব্যবহার বৃদ্ধি, 2 রাসায়নিক সার ও কীটনাশকের ব্যাপক ব্যবহার, 3 ডিপ টিউবওয়েল বসিয়ে জলসেচের ব্যবস্থা, 4 কৃষিজ যন্ত্রপাতির ব্যবহার বৃদ্ধি প্রভৃতি কারণে ভারতীয় কৃষিতে উৎপাদন বৃদ্ধি পেতে থাকে। প্রভাব, গরমে উৎপাদন সবচেয়ে বেশি বৃদ্ধি পায়, ধান, ডাল, তৈলবীজ প্রভৃতি প্রচুর পরিমাণে উৎপাদিত হয়। 3 খাদ্যের আকাল কেটে যায়, কৃষকদের আয় বৃদ্ধি পায়। তারপরে 6-2 প্রশ্নটি বলেছে রাখো, রুর অঞ্চল বা রাঢ় অঞ্চল অথবা মালভূমি অঞ্চলের ভূপ্রকৃতি, নদ নদী, গাছপালা, পশু পাখি যে কোনো 3টি সম্পর্কে লেখো। আমি প্রত্যেকটাই লিখে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। রাঢ় অঞ্চলটা লিখে দেবো এবং এই প্রত্যেকটা ভূপ্রকৃতি, নদ নদী, গাছপালা, পশু পাখিও লিখে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের পূর্ব দিকে এবং ভাগীরথী নদীর পশ্চিম দিকে যে সামান্য ঢেউ খেলানো রুক্ষ সমভূমি দেখা যায় তাকে রাঢ় অঞ্চল বলে। রাঢ় অঞ্চলের ভূমিরূপগত বৈশিষ্ট্যগুলি হলো: 1. রাঢ় অঞ্চলটি পশ্চিমের মালভূমি অঞ্চল থেকে আগত নদী সমূহের দ্বারা বাহিত পলিশ অঞ্চলের ফলে সৃষ্টি হয়েছে। 2. অঞ্চলটি পশ্চিম থেকে পূর্ব দিকে ঢালু। 3. সাধারণভাবে অঞ্চলটিকে সমভূমি বলা হলেও এর উত্তর ও পশ্চিম ভাগে কিছু উঁচু নিচু বা তরঙ্গায়িত ভূমি দেখা যায়। 4. রাঢ় অঞ্চলের অধিকাংশ স্থান উর্বর দোআঁশ মাটি দ্বারা আবৃত। রাঢ় অঞ্চলের মাটি, রাঢ় অঞ্চলের পশ্চিম দিকে সামান্য উঁচু অনুর্বর ল্যাটেরাইট মৃত্তিকা দেখা গেলেও পূর্ব দিকের নদী উপত্যকায় পলি, এঁটেল এবং দোআঁশ সমৃদ্ধ মাটি দেখা যায়। রাঢ় অঞ্চলে কৃষিকাজ, রাঢ় অঞ্চলের পূর্ব দিকের বিস্তীর্ণ সমতল ভূমিতে অধিকাংশ কৃষিকাজ করা হয়েছে। এখানকার কৃষিজ ফসলগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো ধান, পাট, আখ, আলু, তৈলবীজ প্রভৃতি। এছাড়াও অর্থনৈতিক উদ্দেশ্যে ফুল, ফল ও তুঁত গাছের চাষ করা হয়ে থাকে। বন জঙ্গল ও স্বাভাবিক উদ্ভিদ, রাঢ় অঞ্চলের বিভিন্ন স্থানে শাল, সেগুন, মেহগনি, শিরীষ, আকাশমণি, বাবলা, কদম, বাঁশ, বেত এবং নানা রকম লতানো গাছের ঝোপঝাড় দেখা যায়। এক সময় কৃষিকাজের জন্য এখানকার বহু বন জঙ্গল কেটে নেওয়া হলেও বর্তমানে বন দপ্তরের প্রচেষ্টায় বিভিন্ন স্থানের রাস্তা বরাবর নতুনভাবে বনভূমি সৃষ্টি হয়েছে। নদ নদী, রাঢ় অঞ্চলের কয়েকটি উল্লেখযোগ্য নদীগুলি হলো দামোদর, দ্বারকেশ্বর, শিলাবতী, সুবর্ণরেখা, কেলেঘাই, মুন্ডেশ্বরী প্রভৃতি। এবার তোমাদের মালভূমি অঞ্চলের ভূপ্রকৃতি, নদ নদী, গাছপালা, পশু পাখি সম্বন্ধে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। ভূপ্রকৃতি, মালভূমি হলো এক ধরনের উঁচু ও সমতল ভূমি যা সাধারণত চারপাশের ভূমি থেকে উঁচুতে অবস্থিত। এর কিছু বৈশিষ্ট্য হলো: মালভূমির পৃষ্ঠ মসৃণ বা ঢেউ খেলানো হতে পারে। অনেক মালভূমিতে ছোট ছোট পাহাড়, খাড়া ঢাল বা পাথুরে অঞ্চল দেখা যায়। উদাহরণ হলো ভারতের দাক্ষিণাত্য মালভূমি আর ছোট নাগপুর মালভূমি। নদ নদী, মালভূমি অঞ্চলে অনেক নদীর উৎপত্তি হয়। এগুলো সাধারণত নিচের দিক দিয়ে প্রবাহিত হয়। নদী প্রবাহ সাধারণত খরস্রোতা ও গিরিখাত সৃষ্টি করে। কিছু নদী জলপ্রপাত তৈরি করে মালভূমি অঞ্চল থেকে নিচে নামার সময়। উল্লেখযোগ্য নদী গোদাবরী, কৃষ্ণা, দামোদর ইত্যাদি। গাছপালা, মালভূমির জলবায়ু ও মাটির গঠন অনুযায়ী গাছপালার বৈচিত্র্য দেখা যায়। শুকনো মালভূমিতে কাঁটাযুক্ত ঝোপঝাড়, বাবলা, শাল ইত্যাদি।
আর্দ্র মালভূমিতে চিরহরিৎ বন, বাঁশ, সেগুন, শাল, মহুয়া। কৃষি জমিও আছে, সেখানে বাজরা, ভুট্টা, আলু চাষ হয়। পশু পাখি, মালভূমি অঞ্চলে বিভিন্ন ধরনের বন্যপ্রাণী বসবাস করে। বন্যপ্রাণী বাঘ, চিতা, হরিণ, ভালুক, নীলগাই, বন শূকর। পাখি ময়ূর, টিয়া, ঈগল, বক, কাঠঠোকরা। অনেক অঞ্চলে সংরক্ষিত অভয়ারণ্য ও জাতীয় উদ্যান দেখা যায়। এইভাবেই মালভূমি অঞ্চল একটি প্রাকৃতিক বৈচিত্র্যময় অঞ্চল, যেখানে বিশেষ ধরনের ভূপ্রকৃতি, নদ নদী, উদ্ভিদ ও প্রাণীর সহাবস্থান লক্ষ্য করা যায়। তোমরা ভালোভাবে এই প্রশ্নের উত্তরগুলো খাতায় নোট করে নেবে এবং বাড়িতে মুখস্থ করবে। তারপরে 7 প্রশ্নটা বলেছে, আমাদের দেশের সম্পদ রাজা রামমোহন রায় অথবা নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে যা জানো লেখো। আমি দুটি লিখে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। প্রথমে লিখেছি রাজা রামমোহন রায়ের সম্পর্কে। জন্ম: রাজা রামমোহন রায় 1772 খ্রিস্টাব্দে 10ই মে হুগলি জেলার রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেন। খ্যাতি: 19 শতকে সমাজ সংস্কার আন্দোলনের একজন উল্লেখযোগ্য ব্যক্তি হলেন রাজা রামমোহন রায়। তিনি প্রাচ্য ও পাশ্চাত্যের সমন্বয়ে নবভারত গঠনের আদর্শে বিশ্বাসী ছিলেন। ধর্মমত সম্পর্কে আন্দোলনের জন্য রাজা রামমোহন রায় 1815 খ্রিস্টাব্দে কলকাতার আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে একেশ্বরবাদ প্রচারের জন্য 1828 খ্রিস্টাব্দে ব্রহ্মসভা প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীকালে ব্রহ্ম সমাজ নাম ধারণ করে। তার আন্দোলনের প্রভাবে 1829 খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ নিষিদ্ধ বলে ঘোষণা করেন। তিনি নারী শিক্ষার ব্যবস্থা করেন। দেশের মানুষকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করে তুলতে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। মৃত্যু: রাজা রামমোহন রায় 1833 খ্রিস্টাব্দের 27 সেপ্টেম্বর ইংল্যান্ডের ব্রিস্টল শহরে মারা যান। এবার লিখেছে নেতাজি সুভাষচন্দ্র বসু। জন্ম: নেতাজি সুভাষচন্দ্র বসু 1897 খ্রিস্টাব্দের 23 জানুয়ারি ওড়িশার কটক শহরে জন্মগ্রহণ করেন। খ্যাতি: নেতাজি সুভাষচন্দ্র বসু অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। তিনি স্কটিশ চার্চ কলেজ থেকে বিএ পাশ করেন। ইংল্যান্ডে গিয়ে আইসিএস পরীক্ষায় 4র্থ স্থান লাভ করেন। ব্রিটিশদের গোলামি করবেন না বলে তিনি সরকারি চাকরি প্রত্যাখ্যান করে দেশ সেবার কাজে যোগ দেন। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব নির্বাচিত হয়েছিলেন। পরে তিনি ফরওয়ার্ড ব্লক নামে একটি দল গঠন করেন। তিনি রাশিয়া ও জার্মানি হয়ে জাপানে আসেন। তিনি আজাদ হিন্দ ফৌজ এর নেতৃত্ব গ্রহণ করেন। আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা করে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। রাসবিহারী বসুর অনুরোধে তিনি ভারতীয়দের আহ্বান জানিয়ে বলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, এবং ডাক দেন দিল্লি চলো। জাপানের সরকারের কাছে সাহায্য না পেয়ে আজাদ হিন্দ ফৌজ আত্মসমর্পণ করতে বাধ্য হন। মৃত্যু: জানা যায় নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানে যাওয়ার সময় জাপানের তাইহোকু বিমান দুর্ঘটনায় 1945 খ্রিস্টাব্দের 18ই আগস্ট মারা যান, কিন্তু এই তথ্যের যথার্থতা সম্পর্কে যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে। তাহলে দেখো, তোমাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর সহ আমি আলোচনা করে দিলাম এবং বলে দিলাম তোমরা সকলে বাড়িতে প্রশ্নের উত্তরগুলো নোট করে নিও এবং মুখস্থ করে নিও। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যদি কোনো প্রশ্নের উত্তর জানার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।